রেডি? স্মাইল। হাই এভরিওয়ান, আমার চ্যানেলে আরও একটা ভ্লগে তোমাদের সকলকে স্বাগত। পুরী সিরিজের এটা হচ্ছে 2 নম্বর ভ্লগ। সমুদ্র থেকে স্নান করে এসে হোটেলে আবার স্নান করলাম। তো এবার রেডি হয়ে গেছি, এখন যাব হচ্ছে লাঞ্চ করতে, আর তারপর বিকেলে যাব হচ্ছে আজকে প্রভু জগন্নাথের মন্দিরে। হোটেল থেকে বেরিয়ে আমরা কাছাকাছি যত রেস্টুরেন্ট আছে সেগুলো খুঁজে আবার আমরা হোটেলে ফিরে আসি। হোটেলের নিচে অ্যাকচুয়ালি একটা রেস্টুরেন্ট ছিল, তো সেখান থেকেই আমরা আজকে দুপুরে লাঞ্চটা সারবো। সকাল থেকেই আমি ননভেজ খাইনি, আর বিকেলে যেহেতু জগন্নাথ দেবের কাছে পুজো দিতে যাব, তাই জন্য আর দুপুরেও ননভেজ খেলাম না। তো আমি এখানে আমার জন্য অর্ডার করেছিলাম হচ্ছে একটা ভেজ থালি। তো এখানে দিয়েছিল 2 রকম তরকারি, ডাল, চাটনি, পাঁপড় আর ভাত। লাঞ্চ করার পর আমরা আবার রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিই, আর তারপর বেরিয়ে পড়ি হচ্ছে মন্দির দর্শনের জন্য। আমরা যে হোটেলটায় আছি সেখান থেকে পুরীর মন্দির 10 থেকে 15 মিনিট হচ্ছে হাঁটা পথে, কিন্তু সকাল থেকে সমুদ্রে স্নান আর এদিক ওদিক হাঁটাহাঁটি করতে করতেই সবার পায়ের অবস্থা খুব খারাপ, তাই এইটুকু রাস্তাও আমরা টোটো করে এলাম। ওই যে দূরে দেখা যাচ্ছে জগন্নাথ দেবের মন্দিরের চূড়া, এটা দেখতে পাওয়ার পর মনে যে কি বিশাল শান্তি হয় সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। কথায় আছে, যদি জগন্নাথ না চান তবে তুমি তার ঘরে যেতে পারবে না। তাই ট্রেনের টিকিট ওয়েটিং লিস্টে কাটা সত্ত্বেও যাওয়ার 2 দিন আগে সেটা কনফার্ম হয়ে যায়। মন্দিরে পুজো দিয়ে আমরা মন্দির থেকে এবার বেরিয়ে পড়েছি। মন্দিরের ভেতরে আনন্দ বাজার থেকে আমরা ভোগ কিনেছিলাম, সেটা ওখানেই আমরা সবাই ভাগ করে খেয়ে নিয়েছি। মন্দির থেকে হোটেলে ফিরে আমি শাড়িটা চেঞ্জ করে নিই, তার জায়গায় পরি হচ্ছে একটা কুর্তি। সমুদ্রের ধারে বসে আমরা সবাই এখন চা খাচ্ছি। চা খেয়ে এবার যাব হচ্ছে কিছু কেনাকাটা করতে। বাজার দোকান ঘুরে আমার কিছুই পছন্দ হয়নি, তাই জন্য আজকে আমি কিছু কিনিনি। আর কেনাকাটার পর সবাই আমরা চলে আসি হোটেলে। এইটুকু বিরিয়ানি খেয়েই আমি আমার ডিনারটা সারি, আর তারপর ঘুমিয়ে পড়ি। গুড মর্নিং সকলকে। আজকে হচ্ছে ডে 3, আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে সাইট সিন করতে। সামনে যে 4 হুইলারটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আজকে আমাদের বাহন, যেটা আমাদের পুরো পুরি ঘোরাবে। সবগুলো স্পট যাতে আমরা ঘুরতে পারি, তাই আমরা সকাল খুব তাড়াতাড়ি রেডি হয়েছি। 7টার মতো অ্যাকচুয়ালি রেডি হয়ে গেছি। আমাদের টাইমিং ছিল হচ্ছে 7:30, তো 7:30তেই আমাদের গাড়ি ছেড়ে দেয়। আমাদের হোটেলের আশেপাশে অত সকালবেলায় কোনো খাবারের দোকানই খোলা ছিল না, তাই আমাদের কারোরই ব্রেকফাস্ট করা হয়নি। তাই আমরা ড্রাইভার দাদাকে বলে রেখেছিলাম যে কাছাকাছি কোনো একটা রেস্টুরেন্টে নিয়ে যেতে। তো উনিই আমাদের এই নামাস্তে ওডিশা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে নিয়ে আসেন। তো এখানেই করবো আজকে আমাদের ব্রেকফাস্ট। সকালের ওয়েদারটা খুবই ঠান্ডা ছিল, তো আমি এই রোদের দিকটায় করে এসে বসেছি। আমাকে আবার ভাইও জয়েন করলো, আর বাকিরা বসেছে ওই পাশের টেবিলটায়। আমরা সবাই প্রায় পুরি সবজি নিয়েছিলাম। আমার বোন নিয়েছিল হচ্ছে ইডলি। আমি ছোলে ভাটুরে অর্ডার করতে চেয়েছিলাম, কিন্তু অর্ডার করার সময় জানতে পারি যে ওদের এখনো অবধি ছোলে ভাটুরে রেডি হয়নি, রেডি হতে একটু সময় লাগবে। তাই আমিও লুচি আর সবজিই খেলাম। এরপর অর্ডার করা হলো দুধ চা। দুধ চাটা এখানে খুব সুন্দরভাবে কড়া করে বানিয়েছিল। ওই দোকানে আইসক্রিমও বিক্রি হচ্ছিল, তো আমি সেখান থেকে একটা আইসক্রিম খেলাম। আর তারপর আমরা বেরিয়ে পড়লাম প্রথম ডেস্টিনেশন চন্দ্রভাগা বিচ। চন্দ্রভাগা বিচে কয়েকটা ছবি তুলে এবার যাচ্ছি আমরা কোণার্ক সান টেম্পল দেখতে। সেখানে পৌঁছে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সো আমরা কোণার্ক সান টেম্পলে পৌঁছে গেছি। আমি এখানে 15 মিনিট অনলাইনে টিকিট কাটার চেষ্টা করলাম, কিন্তু হলো না, জানি না কি কারণ। তো শেষে আমরা অফলাইনে টিকিট কেটে এবার আমরা কোণার্কের দিকে এগোচ্ছি। কোণার্ক সূর্য মন্দির ওড়িশায় অবস্থিত একটি 1300 শতাব্দীর মন্দির, যা সূর্য দেবতাকে উৎসর্গ করা হয়েছে। এই মন্দিরটা একটা বিশাল রথের আকৃতিতে নির্মাণ করা হয়েছে, যার পাথরের গায়ে সূক্ষ্মভাবে খোদাই করা হয়েছে চাকা আর হচ্ছে ঘোড়ার নকশা। বর্তমানে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে অন্যতম। একটু আগে ঘোড়া আর এই যে রথের চাকা নিশ্চয়ই তোমরা এবার দেখতে পেলে। দুপুরের তুলনায় যদি তোমরা বিকেল বেলার দিকে এই টেম্পলটা ঘুরতে আসতে পারো, তো তোমার ঘুরতে আরো বেশি ভালো লাগবে। মেইন টেম্পলটা ছাড়াও চারিদিকে আরো অনেক স্থাপত্য আছে ঘুরে দেখার মতো। আমার যেহেতু খুব গরম লাগছিল, তাই আমি আর চারিদিকটা ঘুরে দেখিনি। মেইন টেম্পলটা চারিদিক দিয়ে ঘুরে দেখলাম। দেখার পর এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে গাড়ি অব্দি। তো যেই রাস্তা দিয়ে আসি আমরা অ্যাকচুয়ালি কোণার্ক টেম্পলে, সেই রাস্তা দিয়ে মানে ফেরত যেতে দেয় না, তার
পাশ দিয়ে একটা বাগানের মধ্যে দিয়ে রাস্তা আছে, তো সেখান দিয়ে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। মায়েদের সাথে রাস্তায় মিট করার পর আমি গিয়েছিলাম ওয়াশরুম। বাইরে অত্যাধিক গরম ছিল বলে আমি একটু মুখে জল দিই আর তারপর চলে যাই হচ্ছে গাড়ি। এখন যেখানে যাচ্ছি সেটা কিন্তু কোণার্ক থেকে অনেকটাই দূরে। এতটা রাস্তায় এমনি বসে বসে যেতে বোর লাগবে বলে তো এই রাস্তা দিয়ে আসার পথে আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠে প্রচন্ড ফ্রেশ লাগছে। আমাদের নেক্সট ডেস্টিনেশনে আমরা এবার পৌঁছে গেছি। তো এটা হচ্ছে ধবলগিরি যাবার রাস্তা। এই মিড অক্টোবরেও যেন সূর্যের তাপ অত্যাধিক, তাই আমি এবার ব্যাগ থেকে ছাতা বার করে নিয়ে হাঁটতে শুরু করেছি। যেখানে আমাদের গাড়ি নামিয়েছিল সেখান থেকে প্রায় মিনিট 5 মতো হাঁটা। তো আমরা হাঁটতে হাঁটতে এবার ধবলগিরি অবধি পৌঁছে গেছি। এটি হলো শান্তিস্তূপ বা পিস প্যাগোডা। ধবলগিরি মূলত একটি পাহাড়ি এলাকা, পাশ দিয়ে বয়ে যাচ্ছে দায়া নদী। আর প্রাচীনকালে এ সবই ছিল কলিঙ্গ রাজ্যের অন্তর্গত। মৌর্য সম্রাট অশোক তার সাম্রাজ্য সম্প্রসারণের জন্য কলিঙ্গ রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করেন। এই যুদ্ধ ছিল অত্যন্ত রক্তক্ষয়ী, যা সম্রাট অশোককে গভীরভাবে মর্মাহত করে। ফলস্বরূপ তিনি সহিংসতা ও জয়ের আকাঙ্ক্ষা ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং শান্তি ও মানব কল্যাণের বার্তা প্রচার করতে শুরু করেন। 1970-এর দশকে জাপানি বৌদ্ধ সংঘের সহযোগিতায় ধবলগিরির উপরে নির্মিত হল ধৌলি শান্তিস্তূপ। এই মেঝের মার্বেলগুলো রোদের তাপে গরম হয়ে গেছে, তাই হাঁটতে কিন্তু খুবই কষ্ট হচ্ছে। ধবলগিরি শান্তিস্তূপের ঠিক পিছনের দিকেই আছে একটা মন্দির, তো আমরা সেখানে এখন যাচ্ছি। এই মন্দিরটার নাম হচ্ছে ধবলেশ্বর মন্দির। এই মন্দিরটি ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছে। এখানে শিবের আরাধনা ধবলেশ্বর মহাদেব নামে করা, যার অর্থ হলো সাদা প্রভু বা শুভ্র দেবতা। মন্দিরের ঠিক উল্টো দিকেই ছিল এই অশ্বত্থ গাছ। এই অশ্বত্থ গাছের হাওয়াটা এত মিষ্টি লাগছে, এতক্ষণ গরমে যে কষ্টটা হচ্ছিল সেটা পুরোটা এক নিমেষে উবে গেল। এবার আমরা মন্দির থেকে নিচে নেমে আসছি, আর ওই যে দূরে দেখা যাচ্ছে দায়া নদী। জুতো পরে এবার নিচের রাস্তার দিকে এগিয়ে যাচ্ছে। নিচে নামার পথে অনেক দোকান ছিল, তো যাওয়ার সময় আমি একটা জিনিস দেখে গেছিলাম, সেটার নাম জানতাম না, যে এইটা দেখে গেছিলাম। পরে জানলাম এটা হচ্ছে কচু ভাজা। তো রাস্তায় খাওয়ার জন্য আমি এটা কিনে নিলাম। তাহলে পরের ডেস্টিনেশনে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এবার আমাদের ডেস্টিনেশন হলো লিঙ্গেশ্বর মন্দির। এই মন্দির ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছে এবং এখানে শিবলিঙ্গ আকারে দেবতার পুজো করা হয়। ধারণা করা হয় এটি মধ্যযুগীয় সময়কালে নির্মিত, যখন কেশরী রাজবংশ ওড়িশায় রাজত্ব করত। লিঙ্গেশ্বর মন্দির দর্শন করে আমরা আবার চলে যাই আমাদের গাড়ির কাছে। এবার আমরা যাচ্ছি হচ্ছে উদয়গিরি আর খণ্ডগিরি। প্রথমেই আমরা যাচ্ছি হচ্ছে উদয়গিরি। উদয়গিরি শব্দের অর্থ হলো সূর্যোদয়ের পাহাড়। এখানে মোট 18টি গুহা রয়েছে এবং তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হলো হাতি গুফা, যেখানে রাজা খারাভেলের জীবনী ও তার জয়যাত্রার কাহিনী খোদাই করা আছে। এছাড়াও বিখ্যাত গুফাগুলোর মধ্যে রয়েছে গণেশ গুফা, রানী গুফা, বাঘ গুফা ও ইত্যাদি। কয়েকটা গুহা দেখার পর এবার পাহাড়ের উপরের দিকে উঠছি। এই গুহাগুলো জৈন সন্ন্যাসীদের ধ্যান ও বসবাসের জন্য ব্যবহার করা হতো। আমি এখানে আস্তে আস্তে হেঁটে উঠছিলাম বলে বাবা এখানে দাঁড়িয়ে আছে আমার জন্য। তো আরেকটু ওঠার পর পেছনে আরো একটা গুহা দেখতে পাচ্ছ তোমরা। লাস্ট টাইম যখন এখানে এসেছিলাম তখন এই গুহার ভেতরে এন্ট্রি দিচ্ছিল, বাট এখন দেখলাম পুরো একদম রেলিং দিয়ে ঘিরে দিয়েছে। এখানে নো এন্ট্রি বোর্ড পর্যন্ত লাগিয়ে দিয়েছে। এই দুটি পাহাড় অর্থাৎ উদয়গিরি ও খণ্ডগিরি উভয়েরই গুহাগুলি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দ্বারা সংরক্ষণ করা হচ্ছে। পাহাড়ের ওপরে হেঁটে উঠতে কষ্ট হচ্ছিল, কিন্তু ওঠার পর পুরো ভুবনেশ্বর শহরটাকে দেখা যাচ্ছে। উদয়গিরির ঠিক উল্টো দিকেই আছে খণ্ডগিরি। এবার চলো উদয়গিরি থেকে নেমে যাওয়া যাক খণ্ডগিরির দিকে। উদয়গিরি থেকে নেবে এবার আমরা যাচ্ছি হচ্ছে খণ্ডগিরির দিকে। ও তোমাদের বলা হয়নি, উদয়গিরি ও খণ্ডগিরি দুটোতে যেতেই টিকিট কাটতে হয়। একটা টিকিট কাটলেই দুটো পাহাড় ঘোরা যায়। খণ্ডগিরিতে বাঁদরের প্রচন্ড উপদ্রব, তাই এখানে ফোনটা চেপে ধরে আমি হাঁটছি।
আমি হেঁটে ওপরে চলে এসেছি। এখানে মা আর কাকিমা হেঁটে আসছে আর ভাই দুজনকে নিয়ে আসছে। বড় বড় হলেও প্রায় 50টার কাছাকাছি এখানে সিঁড়ি ছিল। সেই সিঁড়ি বেয়ে এতটা হেঁটে আসা। এবার চলো বলি খণ্ডগিরি সম্বন্ধে কয়েকটা কথা। উদয়গিরির মতো খণ্ডগিরিতেও 15টি গুহা আছে, কিন্তু এখানে গুহাগুলো উদয়গিরির তুলনায় কিছুটা ছোট। খণ্ডগিরির চূড়াতে একটি প্রাচীন জৈন মন্দির আছে। এই মন্দিরটি প্রাচীন মহাবীরের স্মরণে নির্মিত হয়েছে। জৈন মন্দিরটি দেখে আমরা খণ্ডগিরি থেকে নিচে নেমে আসি। সবগুলো স্পট যাতে আমরা টাইমের মধ্যে কভার করতে পারি, তাই আমরা দুপুরে লাঞ্চটা করে নিই। এবার যাচ্ছি হচ্ছে আমাদের শেষ ডেস্টিনেশনে, অর্থাৎ ভুবনেশ্বরের নন্দনকাননে। টিকিট কেটে আমরা ভেতরে চলে এসেছি। তাহলে চলো প্রথমেই যাওয়া যাক পাখি দেখতে। কয়েকটা পাখি দেখার পর এবার যাচ্ছি হচ্ছে জলহস্তী দেখতে। তো চলো দেখা যাক জলহস্তী দেখা যায় কিনা। ওই যে দেখা যাচ্ছে দুটো জলহস্তী একসাথে আছে। আই লাভ নন্দনকানন এটাকে ব্যাকগ্রাউন্ডে রেখে দূর থেকে দাঁড়িয়ে একটা ছবি তুললাম। এটা ঠিক উল্টো দিকেই, মানে অপোজিটেই আছে হচ্ছে রেপটাইলস হাউস। তার শুরু মানে এন্ট্রেন্সটা আছে একটা ডাইনোসর। আমার রেপটাইলসে ভীষণ ভয় লাগে, তাই আমি আর ভেতরে যাইনি। আমি আর বাবা বাইরে দাঁড়িয়েছিলাম। তারপর আমি আবার ওই নন্দনকানন লেখাটার সামনে গিয়ে বসি আর বাবাকে পাঠিয়েছিলাম যে রেপটাইলস হাউসটা দেখতে। এখানে বসে দেখছি দুজন ফরেনার নিজেদের ছবি তুলছিল। তাদের দুজনের সাথে ছবি তুলবে বলে এখানে ইন্ডিয়ানদের লাইন পড়ে গেছে। বাঘসিংহ আর দেখতে যাওয়া হয়নি, কারণ কারোর পায়ে আর জোর নেই। এবার আমরা বেরিয়ে যাচ্ছি নন্দনকানন থেকে। বাইরে বেরিয়ে প্রচন্ড খিদে পাচ্ছিল, তাই প্রথমে মোমো খেয়েছিলাম আর তারপর হচ্ছে এই চাটা খাচ্ছিলাম। চা খেয়ে আমরা আমাদের গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। এখন বিকেল 5টা মতন বাজে। 10-15 মিনিটের মধ্যেই ড্রাইভার দাদা গাড়ি নিয়ে চলে আসে। তারপর 80 কিলোমিটার রাস্তা ক্রস করে আমরা আবার পৌঁছাই পুরীতে। পুরীতে নেমে আমরা এখন হোটেলে যাচ্ছি, একটু ফ্রেশ হয়ে তারপর বেরোবো হচ্ছে কেনাকাটা করতে। আমাদের ফেরার ট্রেন হচ্ছে কালকে বন্দে ভারত। ট্রেনটা দুপুরে 2টো নাগাদ, কিন্তু আমাদের সকালে চেক আউট করতে হবে 7টায়। তাই আজ রাতেই কিনে কেটে সব ব্যাগের মধ্যে গুছিয়ে নিতে হবে। প্রথমে গিয়েছিলাম আমরা একটা শাড়ির দোকানে। এখান থেকে কেনা হলো একটা কটকি শাড়ি আর মন্দিরে পান্ডারা যে ধুতি পরে সেই রকম একটা ধুতির সেট। এই দোকানের প্রতিটা শাড়ি এত সুন্দর দেখতে, প্রতিটাই মনে হচ্ছে বাড়ি নিয়ে চলে যায়। শাড়ির দোকান থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি কাকাতুয়ায় খাজা কেনার জন্য। দোকানটায় এত ভিড় ছিল, আমি ভেতরে বসেছিলাম, তখন এই ছোট বাচ্চাটা এসেছিল। ওদিকে দেখছি মনে হয় খাজা কেনা হয়ে গেছে। এবার আমরা হোটেলে ফিরবো। স্বর্গদ্বারের কাছেই একটা আমুলের দোকান আছে। আমি আর ভাই দুজনে একটা করে আমুলের কুলফি খেলাম। তারপর আমরা চলে এলাম হোটেলে। শপিং করে ফিরতে ফিরতে আমাদের 9:30 বেজে গেছে। তাই এখনো আমরা সবাই বসার জায়গা পাইনি। বাবা আর দাদু দাঁড়িয়ে আছে। পাশের টেবিলটা ফাঁকা হবার পর ওরা বসলো আর তারপর আমরা খাবার অর্ডার করলাম। আমি কালকে এখানে যে বিরিয়ানিটা খেয়েছিলাম আমার খুব ভালো লেগেছিল, তাই আজকে আমার জন্য আমি অর্ডার করলাম হচ্ছে চিকেন বিরিয়ানি আর চিকেন কষা, আর বাকিরা সিম্পল ভাত খেয়েছিল। আজকের ভ্লগটা এইটুকুই। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। ওকে, বাই।